নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। সোমবার পুর নিগমের একাধিক কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, দেন উন্নয়নের বার্তা। চিকিৎসা ক্ষেত্রে নতুন নজির, ডিবি হাসপাতালে এই প্রথম সফলভাবে কিডনি প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। 14 জুলাই থেকে শুরু হচ্ছে খার্চি মেলা ও উৎসব। মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার অভিযোগ তুলে সোমবার শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং গণস্মারকলিপি দেয় অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস সংগঠন। রেগার কাজ ও নেশার বিরুদ্ধে মোহনপুরে বিক্ষোভ মিছিল করল ডিআইএফআই এবং পিআইএফ। চলে আসছে বিস্তারিত সংবাদে। সোমবার রাজধানীতে পুর নিগমের একাধিক কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন, ভেটেরিনারি হাসপাতাল লেকের সৌন্দর্যায়ন ও উন্নয়ন সহ উজান উভয়নগর বাজার পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন, এই তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। কর্মসূচির সূচনা করে এদিন নিজের ভাষণে রাজ্য সরকারের উন্নয়নমুখী ভাবনাকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিগত আমলে উন্নয়ন নিয়ে করা হতো অবহেলা। বর্তমান সরকার সেই ভাবনাকে দূরে রেখে রাজ্যের সামগ্রিক উন্নয়নের উপরেই জোর দিয়ে কাজ করছে বলেই তিনি জানিয়েছেন। আগে কি হতো, ডেভেলপমেন্টের নামে এত বছর ধরে শিববাড়ির সংস্কার কেন হলো না, শান্তিপাড়ার কেন সংস্কার হলো না, আমাদের ডিম সাগরের কেন সংস্কার হলো না, লেকের যে আমাদের লেক ভিউ আছে শিবনগরের, সেটা কেন সংস্কার হলো না। এখানে ডিপুটি মেয়র বলছে যে ওনার যে এরিয়া স্লাম এরিয়া, সেখানে সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। এই বিষয়গুলো ভাববার বিষয়। দেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টাকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী দেশকে সামনে রেখে রাজ্যেও সমান তালে কাজ করছে বলে অভিমত রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনেক পিছনে ডাক্তার এবং পেশেন্টের ইস্যু, সেই জায়গায় আমরা এখন এখানে মেডিকেল কলেজ আরো টিএমসি এর মধ্যে আছে 100, কিন্তু এর মধ্যে আবার বাইরের থেকে অনেকে আসে, কারণ সবাই তো আর ত্রিপুরার না, তো আমাদের ডাক্তার আরো বেশি করে প্রয়োজন। সাম্প্রতিক সময় রাজধানীতে একাধিক পুকুরের সৌন্দর্যায়নের কাজ শুরু ও শেষ করেছে আগরতলা পুর নিগম। স্মার্ট সিটি প্রকল্পের অন্তর্গত এই কাজে আরো একাধিক কর্মকাণ্ডের সূচনা এদিন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, যার মূল লক্ষ্য রাজধানী আগরতলাকে আরো অধিক সুন্দর করে তোলা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় বড় নজির, সফলভাবে কিডনির প্রতিস্থাপন হলো রাজ্য মেডিকেল কলেজে। ত্রিপুরা রাজ্যে এই প্রথম সফলভাবে কিডনি প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। রাজ্য মেডিকেল কলেজ ও মণিপুরের সিজা হাসপাতালের যৌথ প্রয়াসে এই সফলতা পেল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই কিডনি প্রতিস্থাপনের জন্য বিশেষ একটি মেডিকেল টিম গঠন করা হয়। সিজা হাসপাতালের তরফে মোট 12 জন চিকিৎসক ও ওটি কর্মী আসেন রাজ্যে। এই টিমটির মধ্যে অন্যতম, এক কথায় টিম লিডার হলেন ডাক্তার গালিভার পোটোসাংবাম। এছাড়া জিবিপি হাসপাতালের টিমের মধ্যে ছিলেন কিডনি বিশেষজ্ঞ ডক্টর মানস গোপ, ডাক্তার সমরেশ পাল, স্নায়ুরোগ বিশারদ ডক্টর নুপুর দেবনাথ সহ অন্যান্যরা। নমস্কার, good afternoon. As you know, today we have successfully completed our first kidney transplantation program at AGMC and GBP Hospital with the help of Sija Hospital in Manipur. Now I would like to introduce the lead team member of this two team, the team of Sija Hospital and team of AGMC. Here is Dr. Gulliver, is a nephrologist and is the team leader from Sija Hospital, and Dr. Shamarendra and Dr. Kennedy, they are from
Vijay Hospital, Manipur. With them, their manager, Santosh Shekhar is there, and other members. I am reading out the names. Dr. Maharabam Mahele, Dr. Dinesh Thaujam, Dr. Rupu, and nursing officer Lema Bokam, Ijam Ramkumar Singh, Sogram Rishabh, technician Ingobishi, and Naresh. And in our team of AGMC and GBP Hospital, we have Dr. Vijit Lod, urologist, Dr. Mukund Devan, urologist, Dr. Manoj Gop, nephrologist, Dr. Somaresh Pan, nephrologist, anesthesiologist, we have Dr. Tapan Devarma, Dr. Bhaskar Majumdar, and Dr. Anupam Chakraborty. Nursing officer, we have Vidyanu Sutradhar, Kishan Dev, Sumita Singha, Prashanjit Mahajan, Navajit Tripura, and overall supervision. এই কিডনি প্রতিস্থাপনের একটি সংক্ষিপ্ত ইতিহাস আছে। মুখ্যমন্ত্রী সমাবেশ অনুষ্ঠানে শুভম সূত্রধর তার বাবা মায়ের সঙ্গে উপস্থিত হয় কিছু মাস আগে। শুভমের আগে থেকেই কিডনির সমস্যা ছিল এবং ডায়ালিসিসও চলছিল জিবিপি হাসপাতালে। তারপরে এই মুখ্যমন্ত্রী শুভমের শারীরিক অবস্থার কথা শুনে তার বিশেষ চিকিৎসার ব্যবস্থা করেন। এরপরে স্থির হয় শুভমের কিডনি প্রতিস্থাপন করা হবে, তাও আবার রাজ্যে। কিডনি ডোনার হিসেবে ছিলেন শুভমের মা পূর্ণা সাহা সূত্রধর। শুভমরা রামনগর 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এরপরে নানাভাবে প্রস্তুতি শুরু হয় এই কিডনি প্রতিস্থাপনের। একটা সাধারণ মানুষের জন্য যাতে সরকারি সুযোগ সুবিধাগুলি দ্রুত পান, খুব অসুবিধা ছাড়া হ্যাসেল ফ্রি সার্ভিস পান, সেজন্য একটা অনুষ্ঠান করেন প্রতি সপ্তাহে। সেটা আগে বুধবারে হতো, কখনো কখনো বৃহস্পতিবারেও হয়। মুখ্যমন্ত্রী শ্রমিক একটা জনপ্রিয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমাদের যেতে হয়, আমরা যাই, আমাদেরকে ইনস্ট্রাকশন দেন যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, সেই অনুযায়ী আমরা কাজ করি। এই পেশেন্ট ওর মা বাবা সহ এই অনুষ্ঠানে এসেছিল। স্যার আমাকে ইনস্ট্রাকশন দিলেন যে ওর একটা ব্যবস্থা করো। সেই অনুযায়ী আমরা সিজার হসপিটালের সঙ্গে যোগাযোগ করি, ওনারাও বললেন ঠিক আছে। তারপরে আমাদের যে নেফ্রোলজিস্ট ডক্টর মানস গোপ এবং ডক্টর সমরেশ পাল, আর আমাদের নিউরোলজিস্ট ডক্টর বিজিত দোর, ডক্টর রুকুর দেবনাথ, ওনারা এর উপরে ওয়ার্ক আপ করলেন। সাথে সাথে আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্ট, সেখানে প্রত্যেকটা জায়গা থেকে দ্রুততার সহিত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেগুলি করানো। এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে হয় না। কিডনি ট্রান্সপ্লান্ট কিছু স্পেশাল টেস্টের প্রয়োজন হয়, এই টেস্টগুলি আমরা বাইরে থেকে করে আনলাম। সোমবার বিকেলবেলায় জিবিপি হাসপাতালে সাংবাদিক সম্মেলন করেন চিকিৎসকরা। উপস্থিত ছিলেন চিকিৎসা দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা, মেডিকেল এডুকেশন দপ্তরের অধিকর্তা ডক্টর এসপি শর্মা, রাজ্য মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 14 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা ও উৎসব। মেলাকে সামনে রেখে চলছে চূড়ান্ত প্রস্তুতি। পুরাতন আগরতলা স্থিত 14 দেবতা মন্দিরে খার্চি মেলা ও উৎসবের সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল। তিনি জানান 14 জুলাই খার্চি মেলার উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিসা। শুনে নেওয়া যাক মেলার প্রস্তুতি নিয়ে কি বললেন তিনি। আপনারা জানেন আগামী 14 জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খার্চি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে। তো 13 তারিখে আমাদের স্নানযাত্রা আছে, সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয়। তারপরের দিন থেকে মেলা শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল 11 ঘটিকা। তো প্রস্তুতি আপনার চলছে, সারা দিন রাত্র কাজ করছে। আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ব্লক চেয়ারম্যান। এর জন্য পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ ও সিসি ক্যামেরা বসানো সহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থাদি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে, সব দিক দিয়ে মানে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে। সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে।
প্রতি বছরের মতো এবারও খার্চি মেলা ও উৎসবে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন বলেই আশা প্রকাশ করেছেন মেলার আয়োজক কর্মকর্তারা। উল্লেখ করা যেতে পারে, ঐতিহ্যবাহী খার্চি মেলা ও উৎসব রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় একটি ধার্মিক উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার অভিযোগ তুলে সোমবার শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ও গণস্মারকলিপি দেয় অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস সংগঠন। বিক্ষোভ কর্মসূচি থেকে অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ তোলেন সংশ্লিষ্ট সংগঠনের নেতা শান্তনু পাল। তিনি জানান, রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের দেওয়া হচ্ছে না প্রাপ্য মজুরি। বিভিন্ন সরকারি সুবিধা থেকে এই ক্ষেত্রে শ্রমিকদের ধারাবাহিকভাবে বঞ্চনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে শ্রম দপ্তরের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতারা। খারাপ হচ্ছে, ওরা কোনো কিছু পাচ্ছে না। বছরে দুবার টোল ফ্রি দেওয়ার কথায় একবারও ওরা পাচ্ছে না। শ্রমিকরা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারও কোনো মর্যাদা পাচ্ছে না। তারপর প্রাইভেট যে ফার্মগুলো আছে তারা 7-8 ঘন্টা কাজের কথা, তাদেরকে দিয়ে 12 ঘন্টা 13 ঘন্টা করে কাজ করাচ্ছে। সবচেয়ে বেশি তো মলগুলিতে তো আরও বেশি তাদের কাজ করাচ্ছে ওদের দিয়ে। আমাদের যে শ্রমিকরা আছে তাদের যেমন আপনার কাজের ক্ষেত্রে শ্রমিকদের দাবি দেওয়া পূরণের লক্ষ্যে শ্রমিক কংগ্রেস সংগঠন ধর্ণা বিক্ষোভ কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে আরো তীব্র আন্দোলন করা হবে বলে এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতা শান্তনু পাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যথাযথ পরিমাণ রেগার কাজ ও নেশার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল মোহনপুর ডিওয়াইএফআই এবং টিআইএফ। এদিন বিধায়ক নয়ন সরকার সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই মিছিল সমাবেশে। রাজ্যের যুব সমাজ নেশায় বুঁদ হয়ে আছে। তাদের চেতনা ফেরাতে সরকারিভাবে নিয়মিত নিয়োগ অত্যন্ত জরুরি। এর পাশাপাশি গ্রামাঞ্চলে রেগার কাজও এখন প্রায় বন্ধ বললেই চলে। এই রেগার কাজ পুনরায় শুরু করা ইত্যাদি বেশ কয়েকটি দাবি নিয়ে সোমবার বাম সমর্থিত যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিআইএফ মোহনপুর বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিলটি কালীবাজার সংলগ্ন সিবিআইএম অঞ্চল কমিটির কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কালীবাজারে এসেই শেষ হয়। এর পাশাপাশি এদিন এক পথসভাও অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট এলাকায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 নম্বর বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, টিআইএফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রাক্তন এমডি কুমুদ দেববর্মা, ডিওয়াইএফআই মোহনপুর বিভাগীয় কমিটির সভাপতি সুব্রত গোপ, বাম নেতা দিলীপ দাস, স্বপন দেব, সিমনার প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা সহ অন্যান্যরা। এদিন এই কার্যালয়ে প্রয়াত বাম নেতা অরুণ দেবের শহীদান দিবস পালন করা হয় একযোগে। এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দেন টিআইএফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রাক্তন এমডি সি কুমুদ। স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, মেডিসিনের ব্যবস্থা করা হোক। এই সর্বসাকল্যে রাজ্যে যে দুরবস্থা চলছে তার বিরুদ্ধেই আমরা আজকে ডিওয়াইএফআই টিওয়াইএফ এই মিছিলটা এবং মিছিল শেষে একটা পথসভা করছি। ধন্যবাদ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি আপনাদের কোনো আলোচনা হয়েছে? এটা আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যুব সংগঠন রাজ্যের বেকারদের যে দুরবস্থা, নেশা খেয়ে মানুষ বিপথে চলে যাচ্ছে, নেশার রমরমা চলছে আমাদের রাজ্যে, তা নিয়ে আমাদের লড়াই সংগ্রাম চলছে। এবং যে প্রশ্নটা আপনি করছেন, নিশ্চিতভাবে আমাদের পার্টির নেতৃত্বরা এর উত্তর এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিয়েছেন, দেবেন। তবে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম কংগ্রেস জোট হয়েই লড়বে কিনা তা আজও স্পষ্টভাবে জানাননি কোনো বাম নেতা। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। নতুন বিলিতি মদের কাউন্টার খোলাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ করেন প্রমিলা বাহিনী। ঘটনা সাবরুমের হরিণা এলাকায়। বর্তমান সময়ে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে নেশা। এই নেশার করাল গ্রাস থেকে রক্ষা পেতে সোমবার সকালে হরিণা উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন এলাকার প্রমিলা বাহিনী। জানা যায়, হরিণা থেকে থাইবং যাওয়ার পথে পশ্চিম হরিণা এলাকায় সদ্য ফরেন লিকারের কাউন্টার খোলা হয়, যার ফলে ক্ষেপে ওঠেন এলাকাবাসীরা। তাদের বক্তব্য, হরিণা টু থাইবং এই জনপদকে বাদ দিয়ে হরিণার যে কোনো জায়গায় ফরেন লিকারের কাউন্টার দিলে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই এই জনবহুল এলাকায় বিলিতি মদের কাউন্টার খোলা যাবে না বলেই
পথ অবরোধ করেন তারা। আমার একটা কথা বলতে দেন, আপনারা যে অভিযোগ আছে আমরা এটা আপনাদের অভিযোগটা তো আমরা বিচার করতে পারতাম না, আমরা নিয়ে আমাদের উপরের ডিপার্টমেন্টে দিই, বুঝলেন নাকি? আপনাদের যে অভাব অভিযোগ আছে, এটা মানুষের অভাব অভিযোগ থাকতেই পারে, আপনারা আমরা সবাই তো স্বাধীন দেশের স্বাধীন না, ঠিক আছে না? আপনারা যে কোনো ব্যাপারে কথা কইতেই পারেন, যে কোনো ব্যাপারে অধিকার আদায় আন্দোলন করতেই পারেন, এটা আপনাদের রাইটস আছে, ঠিক আছে? তো ব্যাপারটা হয়েছে আপনাদেরকে যারাই খবর পেয়ে সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘ বাকবিতণ্ডার পর অবরোধ তোলেন বিক্ষোভকারীরা। অবরোধকারীদের একটাই প্রশ্ন, নেশার এত বারবারন্ত থাকা সত্ত্বেও প্রশাসন কেন এই ধরনের দোকান খোলার লাইসেন্স দিচ্ছেন? একদিকে স্লোগান দেন নেশামুক্ত সমাজ গড়ার, তো অপরদিকে তাঁরাই এই নেশার বাণিজ্য প্রসারে সহযোগিতা করেন। এমনটা কেন, সেই প্রশ্নই বারবার তুলছেন এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চিকিৎসক স্বল্পতার পাশাপাশি আধার কার্ড ও স্মার্টফোন ছাড়া রোগীদের নাম রেজিস্ট্রেশন করছে না বিশালগড় মহকুমা হাসপাতাল। এমনটাই অভিযোগ চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের। চিকিৎসক স্বল্পতায় চিকিৎসা পরিষেবা লাটে বিশালগড় মহকুমা হাসপাতালের। জরুরি বিভাগে হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের। বিশালগড় মহকুমা হাসপাতাল একজন চিকিৎসকের দ্বারা চলছে, যার ফলে সকাল 7টার সময় লাইনে দাঁড়িয়ে বেলা 11টা বাজলেও ডাক্তার দেখাতে পাচ্ছেন না রোগীরা। চিকিৎসা নিতে এসে উল্টো আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারা। চিকিৎসা পরিষেবা নিতে আসা এক ব্যক্তি জানিয়েছেন, চিকিৎসক স্বল্পতার জন্য রোগীদের যেমন হয়রানির শিকার হতে হচ্ছে, ঠিক তেমনই হাসপাতাল কর্তৃপক্ষের নতুন নিয়ম, আধার কার্ড ও স্মার্টফোন ছাড়া রোগীদের নাম রেজিস্ট্রেশন করা হবে না। এই নিয়মে যাদের কাছে স্মার্টফোন নেই তারা বঞ্চিত হচ্ছেন চিকিৎসা পরিষেবা থেকে, এমনটাই অভিযোগ রোগীদের। কি হয়েছে অ্যাকচুয়ালি ওখানে আমি আমার ফ্যামিলি মানে আমার ঠাম্মা, আমার ওয়াইফ, আমার বাচ্চা নিয়ে আসি। ঠাম্মা একটু অসুস্থ আসলো, তো তার লেগা জাস্ট মেডিসিন ডাক্তার দেখাবো। তো এদিকে আসার পর দেখলাম যে মেডিসিন ডাক্তার যতটুকু রিকোয়ারমেন্ট অতটুকু পরিমাণে ডাক্তার নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা মেন কথা, আমরা তো অনেকদিন পড়াইছি, তো এদিকে কি আবার দুটো না সামথিং একটা আছে, এটার মধ্যে আধার কার্ড লাগে বা কোনো একটা স্মার্টফোন লাগে। স্মার্টফোন তো ধরুন আমার কাছে স্মার্টফোন আছে, এখানে অনেক রুগী আছে যার কাছে স্মার্টফোন নাই। ইমার্জেন্সি কোনো একটা পেশেন্ট এলো, আধার কার্ড তো সবাই তো সবসময় আধার কার্ড নিয়ে আয় না, আর একটা কথা হলো স্মার্টফোন সবার কাছে নাই। তো গরিবরা যারা আছে মনে করেন যদি অনেক সময় ইমার্জেন্সিতে আধার কার্ড না আনলো, তারা ডাক্তারের ওই জিনিসটা যদি চেঞ্জ হয় আমার মতো ভালো। সোমবার বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসককে দেখাতে না পারা রোগী এবং তার পরিজনরা সংবাদ মাধ্যমে তুলে ধরলেন তাদের হয়রানির কথা। মহকুমা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি ভুগছে চিকিৎসক স্বল্পতায়। তার উপর আবার এক এক মহকুমা হাসপাতালের চিকিৎসা কর্মীদের অদ্ভুত নিয়ম, যার কারণে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। এই সকল হাসপাতালগুলিতে নেই স্বাস্থ্য দপ্তরের কোনো তদারকি, এমনটাই অভিযোগ রোগীদের। বিশালগড় থেকে ফায়েম আহমেদের রিপোর্ট, নিউজ নাও। টাকারজলা সাউথ এইচএস স্কুলের ফান্ড থেকে প্রায় 5,70,000 টাকা গায়েব, এমনটাই অভিযোগ এনে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ অভিভাবকরা। টাকারজলা সাউথ এইচএস স্কুলের ফান্ডের অর্থ নয়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকা রিমুই রখুংয়ের বিরুদ্ধে। বিদ্যালয়ের সমস্ত অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে সোমবার স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন। অভিভাবকরা অভিযোগ করেন, স্কুলের মিড ডে মিল ছাত্রছাত্রীদের ঠিক মতন দেওয়া হয় না, এমনকি স্কুলের এসএমসি কমিটিতে থাকা সদস্যদের কোনো বিষয়ে অবগত করা হয় না। স্কুলে ফান্ডিং এর সমস্ত কিছুই গায়েব করে নিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ পেছনে থাকা শাসক দলের নামধারী কিছু শিক্ষকরা। সঠিক মতো স্কুল পরিচালনা করা হচ্ছে না, তাই স্কুলের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। মেন উদ্দেশ্য হয়েছিল ওই এখানে হেড মিস্ত্রি থেকে এখানে আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা এখানে স্টুডেন্টের গার্জেন হিসাবে আমরা ওই হেড মিস্ত্রি থেকে আমরা অভিযোগ পাচ্ছি। অভিযোগ হচ্ছে এখানে স্কুল ডেভেলপমেন্টের যে টাকা, এখানে যে টাকা, যে স্কুল ডেভেলপমেন্টের যে টাকা ছিল, হেড মিস্ত্রিতে টাকাটা মানে নৈশয় করছে। মানে এখানে যারা স্কুলে স্টাফ আছে, এখানে তারা স্কুলে কমিটিও আছে, তারা যখন যে হিসাব থাকবে হিসাবটা তারা হেডমাস্টার মানে হিসাবটা দিছি না। তারপরে স্কুলে যে স্টুডেন্টের যে ভর্তি টাকা 800 টাকা করে, বা স্কুলে যে পিকনিক যে যাওয়ার লাগে টাকা তারা
টাকা যে দিছিল পিকনিকের টাকা না টাকা যে দিছিল ওই টাকাটা তারা এই যে হেডমাস্টার শক্তি দেওয়ার টাকা হেডমাস্টার মানে ইয়া করছে আর কি করাপশন করছে। কোন স্কুল কোন জায়গাটা? টাকারজলা হাই সেকেন্ডারি স্কুল। আপনার নাম? আমার নাম হলো সৌমেন্দ্র দেববর্মা। শাসক দলের নাম ভাঙিয়ে প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থার আইন লঙ্ঘন করে যাচ্ছেন প্রধান শিক্ষিকা সহ ওনার সহকারী শিক্ষক শিক্ষিকারা, এমনটাই অভিযোগ অভিভাবকদের। সংশ্লিষ্ট দপ্তর যেন গোটা ঘটনা তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করেন, এমনটাই দাবি অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গোটা শরীর ঝলসে কালো আস্তরণ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে খয়েরপুর বাইপাস সংলগ্ন সরকার পাড়া এলাকায়। মৃত গৃহবধূ মানসিকভাবে অসুস্থ ছিলেন, এমনটাই জানান মৃতার ছেলে। তবে কি কারণে বৃদ্ধা এই পদক্ষেপ নিয়েছেন তা পরিবারের কেউই জানেন না। তবে মানসিক অসুস্থতার কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা পরিবারের সদস্যদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। তদন্তের রিপোর্ট আসার পরই আসল সত্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আগুন দিলে অর্ধেক এবার গেছি দূরে ভাড়া মানুষ আয়া মামার তো এরা জল দিচ্ছে। এটা কি বাড়ির মধ্যেই মানে আগুন? না না না, বাড়ির স্যার একটু বাইরে, বাড়ির বাউন্ডারির বাইরে জঙ্গল আছে, জাবলা টুলা ফেলাই দিল। এইভাবে আত্মহত্যা করার মানে কি কারণ? মাথার প্রবলেম আছে। আমার বোনের বাড়ি থেকে আমরা পাড়া বুঝি সবাই জানে। সোমবার অমরপুরে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা বাড়ির মালিক নেপাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। তার সঙ্গে ছিলেন অমরপুর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য মুসলিম আহমেদ। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী। এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে আক্রমণ করেন বিরোধী দলনেতা। জিতেন্দ্র চৌধুরী জানান, একদল দুষ্কৃতী গণতন্ত্রকে কবর দিয়েছে, পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আমি যখন কলেজ ইলেকশন করছি, কলেজ ইলেকশন যখন আমি এবিভি থেকে লড়েছিলাম বিজেপির হয়ে, তারপরে আমি আস্তে আস্তে কলেজ কমপ্লিট হয়েছে, তখন আমি পঞ্চায়েত ইনভলভ করেছি। সেই জায়গার মধ্যে কাজল পাল কিছু কাজ করছে, যেটার বিরুদ্ধে আমি কথা বলছি শুধু, মানে অন্যায়ের প্রতিবাদ। হ্যাঁ। কি নাম তোমার? মুক্তা সরকার। মানে শুধু আমি একা হয়ে তাইনের বিরুদ্ধে আছি। তাইনে যে অন্যায়টি করছে সেই অন্যায়ের বিরুদ্ধে শুধু আমি একা লড়ছি। সেই জায়গার মধ্যে তখন থেকেই উনার মানে আমার সাথে সমস্যাটা সৃষ্টি হয়েছে। তখন উনি বিভিন্ন রকমভাবে চাইছে আমার সমস্যা সৃষ্টি করার, বলতে পারছে না। ঠিক আছে, মা তো সবাইকে চিনতে পারে। বুলডোজার তো হয়তো বা এই কোনো শ্রমিক বা কোনোই আসতে পারে, যে তার আগে তোমাদের এই ঘরটা ভাঙতে হইব, এটাকে সরাইতে হইব, এরকম কেউ বলছে কি? এসে কোনো লিগ্যালি কোনো নোটিশ আমাদের কাছে নেই। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট, ফলে অচল অবস্থা বিরাজ করছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। বাংলাদেশে সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকার শাহবাগ মোড়ে অবরোধ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়েছে ঢাকার শাহবাগ সহ আশেপাশের সমস্ত বড় রাস্তা। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিকেল 4:30 শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল 3:30 শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। প্রতিটি হল ও বিভাগ থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা গ্রন্থাগারের সামনে সমবেত হয়। সেখানে তারা শাহবাগ মোড় অবরোধ করে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। সংস্কার কোটা প্রথাকে সমূলে নির্মূল করে ন্যূনতম পর্যায়ে শুধুমাত্র সুবিধা বঞ্চিত মানুষের জন্য কোটা নিয়ে আসা, সেটা যদি পালন করা না হয়, আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, কাল থেকে সারা বাংলাদেশের প্রতিটি অলি গলিতে দুর্গ করে তোলা হবে, অফিস আদালত বন্ধ করে দেওয়া হবে, হাইকোর্ট থেকে রাজপথ কোনো কিছুই আর কাজ করতে দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি। আমরা চাই, আমরা অনুরোধ করি পুরো বাংলাদেশের
ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই এছাড়াও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পুরো বাংলাদেশ অচল হয়ে পড়েছে। সোমবার বাংলাদেশের সড়কপথ, রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। আবারও সংবাদ শিরোনামে ত্রিপুরার মন্ত্রী রতন লাল নাথ। এবারে সাংবাদিকদের সংবাদ পরিবেশনে হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারের বয়স্ক এই মন্ত্রী। শাসক নেতৃত্বের সঙ্গে মিলেই মানুষের সমস্যা সমাধানে এখন থেকে সাংবাদিকদের কাজ করার নিদান দিলেন তিনি। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে মন্ত্রীর আচরণ। ত্রিপুরায় সাধারণ মানুষের সমস্যা নিয়ে খবর করতে পারবেন না সাংবাদিকরা। মানুষের সমস্যা সমাধান করতে হলে সাংবাদিকদের শাসক নেতা মন্ত্রীদের দরবারে হাজির হতে হবে। ত্রিপুরায় সংবাদ প্রচারের ক্ষেত্রে প্রকাশ্যেই সাংবাদিকদের এভাবে কার্যত হুঁশিয়ারি দিলেন ত্রিপুরা সরকারের সবচাইতে বয়স্ক তথা বিতর্কিত মন্ত্রী রতন লাল নাথ। গোমতী জেলার অমরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী। সেখানেই সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে ক্ষেপে গিয়ে পরোক্ষে সাংবাদিকদের স্বাধীনতায় রীতিমতো হস্তক্ষেপ করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। উল্লেখ্য, সরকারি জায়গায় বসবাস করার অপরাধে গত কিছুদিন আগে অমরপুরের নেপাল সরকার নামে এক ব্যক্তির বসত বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন। বর্তমানে অমরপুরের সরকারি অতিথিশালায় অস্থায়ীভাবে পরিবারটিকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের দ্বারস্থ হয়েছিল অসহায় পরিবারটি। পরে এদিন মন্ত্রীকে কাছে পেয়ে পরিবারের লোকজন এ বিষয়ে তাকে অবগত করলে মন্ত্রী তাদের সাফ জানিয়ে দেন, সাংবাদিকদের কাছে গেলে কোনো সমাধান হবে না, এরা কিছুই করতে পারবে না, এমনটাই অভিযোগ। এ নিয়ে পরে স্থানীয় এক সাংবাদিক মন্ত্রী রতনলাল নাথকে প্রশ্ন করলেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সাংবাদিকদের দিকে চটে যান মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী পরিষ্কার বললেন, আপনারা সংবাদ পরিবেশন করে মানুষের সমস্যা মেটাতে পারবেন না। সংবাদ পরিবেশন না করে আপনাদের উচিত নেতাদের সঙ্গে কথা বলা। মন্ত্রীর কথায় মানুষের সমস্যা নিয়ে খবর করা মানে সরকারের বিরুদ্ধে প্রচার করা। আর এই ধরনের খবর করতে এখন থেকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিতর্কিত এই মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিভাবে খেপে গেলেন মন্ত্রী, দেখুন সেই ছবি। আপনারা এত বেশি বুঝেন না, আরে বুঝেন না, বাপরে আপনারা বুঝেন কিসের জন্য? ফরওয়ার্ড মুখ্যমন্ত্রী যে ফেসবুকে দিছে, এটা তো কিছু মিডিয়া থেকে সিনিয়র সারছে, তাহলে কি মিডিয়া কি কোনো না? এটা আপনাদের এই ইউ ক্যান টেক আপ দি ম্যাটার অফ দি লোকাল এমএলএ। আচ্ছা, না আপনি না, ইয়েস, আপনি প্রচার না করে সমস্যা সমাধান করুন। সমাধানের জন্য পথ কাজ, আপনি একমাত্র গভর্নমেন্ট, আপনি অ্যাডভাইসটা করুন। বলছি লোকাল এমএলএ, আপনার কাজটা কি করতে হবে? প্রচার বলে দিবেন এমএলএ সাহেব। হ্যাঁ, আপনি কি সবটা কি মানুষের জানানোর জন্য? মানুষের সমস্যাটা আমরা কই জানাবো? আপনি বেশি কথা আমরা বলেন না, আপনি আমার অ্যাডভাইস বলছি তো আমি না না এক মিনিট স্যার তো শিখতেই হবে। না শিখার দরকার নাই, আপনি পণ্ডিত মানুষ, আমি তো অ্যাডভাইস করতে, আমি বলছি তো এমএলএ সাথে বলবেন। মানুষের সমস্যা নিয়ে খবর করা হলো প্রশাসনের গোচরে বিষয়টি নিয়ে যাওয়া, এবং ইতিপূর্বে এই ধরনের অনেক সংবাদের জেরে টনক নড়েছে প্রশাসনেরও। কিন্তু সেটাকেই এখন অন্য নজরে দেখছেন ত্রিপুরার জোট সরকারের এই বয়স্ক মন্ত্রী। তাছাড়া সাংবাদিকদের স্বাধীন পেশায় মন্ত্রীর এ ধরনের হুঁশিয়ারিতে কালিমা লিপ্ত হলো সরকারের ভাবমূর্তিও। শুধু তাই নয়, মাত্র কদিন আগে এভাবে সাবরুমের সাংবাদিকদের প্রশ্নোত্তরে ঠিক এভাবেই অগ্নিশর্মা হয়ে উঠতে দেখা গিয়েছিল এই মন্ত্রীকে। তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুতের সমস্যায় গ্রাহকরা নিচু স্তরে সমাধান না পেয়ে মন্ত্রীকে ফোন করলেও ঠিক একইভাবে গ্রাহকদের সঙ্গেও
খেপে গিয়ে কথা বলেন তিনি। রাজ্যের একজন বয়স্ক মন্ত্রীর বারংবার এ ধরনের আচরণে সমালোচকদের প্রশ্নের মুখে পড়তে হয় রতনলাল নাথকে। আর আমরা তো ঠিক না, বারবার বলছি যে সাংবাদিকরা সমস্যার সমাধান করতে পারে না, সাংবাদিকরা প্রচার করতে পারবে, সমস্যা সমাধান করতে পারবে প্রশাসন। নিজেকে সবচেয়ে বিজ্ঞ ভাবা এই মন্ত্রীর আমলেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে সাধারণ মানুষের অভিমত। শিক্ষা ছেড়ে গিয়েছেন বিদ্যুৎ দপ্তরে। এখন বিদ্যুতের বেহাল অবস্থা নিয়ে রাজ্যে অবরোধ আন্দোলন নিত্যদিনের ঘটনা। তবে প্রকৃত ঘটনা হলো সমস্যা নিয়ে সাংবাদিকদের নিদান দেওয়া এই মন্ত্রীর দপ্তরে বারংবার দেখা যায় সমস্যার পাহাড়। দুর্জনরা বলেন বিজেপি মন্ত্রিসভায় রতনলাল নাথের আর এক পরিচয় নাকি সমস্যা মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জল জীবন মিশন প্রকল্পে কাজ করতে এসে খুন হলেন এক শ্রমিক। সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে 3 জনকে। ঘটনা রবিবার রাতের। শান্তিরবাজার মহকুমা দেবদারু রাঙ্গাছড়া ওয়াটার পাম্পের জল জীবন মিশন প্রকল্পে কাজ করতে এসে খুন হতে হয় এক শ্রমিককে। পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে পাওয়া মৃত শ্রমিকের নাম ইন্দ্রজিৎ শীল। মৃতদেহের পাশে পাওয়া আইডি কার্ড দেখেই এই কথা জানিয়েছেন শান্তিরবাজার থানার এক পুলিশ আধিকারিক। এই ঘটনায় সন্দেহের ভিত্তিতে 3 জনকে আটক করেছে পুলিশ। যদিও তাদের নাম জানাতে চাননি পুলিশ আধিকারিক, তদন্তের স্বার্থ বজায় রেখেই। প্রাথমিক অনুমান মজুরির পাওনা নিয়ে সঠিক ভাগাভাগি না হওয়াতেই এই মারণঘাতী হামলা চালানো হয় ওই শ্রমিকের ওপর। গতকালকে রাত্রে মানে 7 তারিখে রাত্রে আনুমানিক 9:30টার দিকে আমরা খবর পাই যে রাঙ্গাছড়া এরিয়াতে একটা ওয়াটার পাম্পের ভিতরে নাকি একটা ডেড বডি আছে। হ্যাঁ, তো আমরা এই খবর ভিত্তিতে যাই, ওখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একটা ডেড বডি আছে। তো দেখা যায় এখানে তাকে কেউ আঘাত করেছে মাথার মধ্যে, মাথার আঘাতে মৃত্যু হয়েছে তার। তো এটার ভিত্তিতে একটা মামলা নেওয়া হয়েছে, মামলাটা আন্ডার ইনভেস্টিগেশনে আছে। এখন অব্দি সন্দেহভাজন আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, ডিটেইন করা হয়েছে তাদেরকে। তো স্যার কি কারণে মারা হয়েছে কিছু কি জানা গেছে এখনো? প্রিলিমিনারি একটা জানার মধ্যে যে লেনদেন, টাকা পয়সার লেনদেনের কারণে এটা মধ্যে হয়েছে। স্যার তারা এখানে কেন এসেছিল? তারা এখানে অ্যাকচুয়ালি জল জীবন একটা মিশন চলছে এখানে, ওয়াটার পাম্প, এটার কাজ করছিল লেবার তারা। স্যার যে ব্যক্তি মারা গেছে ওনার নাম? ওনার নাম অ্যাকচুয়ালি নামটা ঠিক আমরা আন্ডার ভেরিফাইতে আছে, তো একটা আই কার্ড পাওয়া গেছে ইন্দ্রজিৎ ছিলেন নামে। শান্তিরবাজার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পরে এই খুনের আসল কারণ জানা যাবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। শান্তিরবাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। নেই পিচের আস্তরণ। সরকারের অভাবে দৈন্যদশায় পরিণত হয়েছে যাতায়াতের একমাত্র ভরসা রাস্তাটি। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ও মৌখিকভাবে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করছেন অবরোধকারীরা। তাই সোমবার এক প্রকার বাধ্য হয়ে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। শীঘ্রই যদি তাদের দাবি পূরণ না করা হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে আমবাসা ধর্মনগর থেকে দলবাড়ি অবধি যে রাস্তার যে বেহাল অবস্থা, এই রাস্তাটা ঠিক করার জন্য, মেরামত করার জন্য। কিন্তু দেখা গেছে কি আজকে থেকে 3 মাস আগে রাস্তাটা ঠিক করেছে আমবাসা মোটরস্ট্যান্ড থেকে দলবাড়ি অবধি, বিশেষ করে আমবাসা চমনি অবধি বেহাল অবস্থা রাস্তা ঠিক করেছে। কিন্তু দেখা গেল 1 সপ্তাহের মধ্যেই রাস্তা আবার খুব খারাপ অবস্থা হয়ে গেছে। একটা টমটম চলাফেরা করতে পারে না, গাড়ি চলাফেরা করতে পারে না, এরকম অবস্থা। রং সাইডে দিয়ে গাড়ি চলাফেরা করছে, সাধারণ পথযাত্রী পর্যন্ত রাস্তার ওদিক দিয়ে হাঁটা করে করছে। কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে সেটা মহকুমা শাসক বা তাদের কি বক্তব্য বা তোমাদের সাথে কি কথা হয়েছে? মহকুমা শাসকের কাছে আমরা আগে যখন গিয়েছিলাম তখন জমিতে ট্রাক্টর চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার এক যুবক চাষী। সোমবার বক্সনগরের পুটিয়ায় ট্রাক্টরের কাটা পায়ে বিঁধে গুরুতর আহত হন নজরুল ইসলাম নামের এক যুবক। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় হাসপাতালে। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় জিবিপি হাসপাতালে। ঘটনায় পায়ে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন এই যুবক। ট্রাক্টরের কাটা পায়ে দিয়ে ঢুকে গেছে, 3টা কাটা। নাম কি এর? নাম নজরুল ইসলাম। বাড়ি কোনখানে? পুটিয়া। এখন বিশালগড় আওয়ার পরে কি কইছে ডাক্তাররা? বিশালগড় আসার পরে জিবি রেফার করে দিয়েছি। এটা কি ট্রাক্টরের পুরো চাকা পায়ে? হ্যাঁ, এখনো আছে। জঙ্গল থেকে উদ্ধার এক ঝুলন্ত মৃতদেহ। ঘটনা খোয়াই ধলাবিল এলাকায়।
খোয়াই ধলাবিল এলাকার জঙ্গল থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। জানা যায় মৃত যুবকের নাম দেবব্রত চন্দ, বয়স 27 বছর। পরিবারের সদস্যদের অভিযোগ দেবব্রতকে খুন করা হয়েছে এক টমটম বিবাদকে কেন্দ্র করে। নিজেই যে ফাঁস লাগিয়ে কখনো এইভাবে মরা সম্ভব নয় বলেই জানিয়েছেন মৃতের ভাই। আমি খবর পাইলাম যে এখানে ফাঁসি লাগাইছে, আয়া দেখলাম ফাঁসি তো এমন ভাবে লাগছে মানে নিজে ফাঁসি লাগাইয়া এইভাবে মরণের কথা না। আমার তো সন্দেহ হয় মানে কেউ মাইরা নেই লটকায় রেখে দিচ্ছে। আচ্ছা, তো আপনারা জরিমানাটা কত আছে? তারা নিয়ে কি বৈঠক হয়েছিল কবে? বৈঠক হয়েছিল কিবারে জানি বসলো বুঝলা, কিবারে বসলো? হ্যাঁ হ্যাঁ, কতদিন আগে হইব? আজকে 3 দিন আগে। 3 দিন আগে বৈঠকে তারে জরিমানা করা হয়েছিল? তো 25,000 টাকা জরিমানা করা হয়েছে। 25,000 টাকা কতদিনের ভিতরে দেওয়ার এরকম বিষয় আসলো? 2 মাসের ভিতরে। 2 মাসের মধ্যে। আচ্ছা, তো আপনার আইডিয়া হইতেছে যে কেউ কি মাইরা জুলাই রাখছে নাকি নিজের থেকে করছে? আপনার ব্যক্তিগত আইডিয়া? দেখলে তো বোঝা যায় এটা তো এমন জায়গাতেই ফাঁসি লাগাইছে, মানে নিজে নিজে ফাঁসি লাগাইয়া মরণ এমন জায়গার মধ্যে সম্ভব না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খোয়াই থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয়। তদন্তের রিপোর্ট আসার পরই আসল সত্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে একটাই দাবি করা হয়েছে, যারা দেবব্রতকে হত্যা করেছে তাদের যেন কঠোর শাস্তি প্রদান করা হয়। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, নিউজ নাও। একই দিনে একই জায়গা থেকে একই সময় দুটি বাইক চুরি, পুলিশে অভিযোগ করতে গিয়ে হয়রানির শিকার বাইকের মালিকরা। ঘটনা রবিবার রাতে এয়ারপোর্ট থানার নতুন নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার নতুন নগরে মেলাতে আসা এক দোকানদারের পালসার বাইক এবং মেলাতে ঘুরতে আসা আরেক যুবকের একটি অ্যাপাচি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। পরবর্তী সময় বাইকের মালিক যখন এয়ারপোর্ট থানায় অভিযোগ জানাতে আসেন, তখন এয়ারপোর্ট থানা থেকে রামনগর ফাঁড়ি থেকে এনসি থানায় তাদের ঘুরতে হয়। পরবর্তী সময় এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাইকের মালিকরা। হ্যাঁ, কবে? তো এই বিষয়ে পুলিশে জানাইছো? হ্যাঁ, পুলিশে জানাইছি। কি কইছে পুলিশ? পুলিশ তো আমি প্রথম রামনগর থানা গিয়েছিলাম, রামনগর থানা থেকে ঠিক আছে আমরা রাখছি তারা খোঁজ করবে। সকালবেলা তারা টিকে গেল। আমাদের যে নতুন নগর এলাকার ভিতরে আমাদের এক যুবকের বাইক চুরি হলো। দিন রাত কষ্ট মেহনতের পোষাদে ওরা বাইক কিনা হলো, কিন্তু সে বাইক চুরি হয়ে গেল। তার মেন সমাজের ভিতরে মুখ্য কারণ হলো নেশা। সোমবার কুমারঘাটে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জানালো ভারতের ছাত্র ফেডারেশন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত কুমারঘাট মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চলতি বছরে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করল ভারতের ছাত্র ফেডারেশন কুমারঘাট বিভাগীয় কমিটি। সোমবার কুমারঘাটের মানসী মিলায়তনের বাম ছাত্র সংগঠনের এসএফআই এর উদ্যোগে আয়োজিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ মহকুমার প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রীকে মেডেল পরিয়ে তাদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে সংবর্ধনা জানায় সংগঠন। উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব, সভাপতি সুলেমান আলী, কুমারঘাট বিভাগীয় সভাপতি সাগর ভট্টাচার্য সহ অন্যান্যরা। সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, এই মেধাবী পড়ুয়ারাই আগামী দিনে সমাজের সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। গঠন ভারতের ছাত্র ফেডারেশনের কুমারঘাট বিভাগীয় কমিটির তরফে এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রীরা এই মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধিত করা হচ্ছে। তারা কৃতি হিসেবে যে সম্মান ছিনিয়ে এনেছে তাদেরকে আমাদের সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। আমরা আশা করছি আগামী দিনে কৃতিদের মেধাকে সম্মান জানাতে গোটা রাজ্য জুড়ে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে বাম ছাত্র সংগঠন। আগামী দিনেও এই প্রয়াস জারি থাকবে বলে জানিয়েছেন বাম নেতৃত্বরা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।
পরকীয়া ফৌজদারি অপরাধ নয়, 5 বছর আগে কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে দেশের উচ্চ আদালতের এই বার্তাকে প্রকাশ্যে বুড়ো আঙুল দেখান বহু মাতব্বররা। পরকীয়ায় জড়িত থাকায় জোর করে এক বিবাহিত মহিলা এবং এক যুবককে বিয়ে করালেন কিছু কুমারঘাটবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে সর্বত্র সমালোচনার ঝড়। তুমি নয় চোখে দাও সমাজকে কলুষমুক্ত করতে হবে এই মনোভাব নিয়ে দুজন প্রাপ্তবয়স্ককে তাদের ইচ্ছের বিরুদ্ধে সনাতন ধর্ম মেনে বিয়ে করালেন কিছু ব্যক্তি। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায়ের লালডহরে এক বিবাহিত মহিলা এবং অপর এক অবিবাহিত যুবককে আটক করেন এলাকার একাংশ। তাদের উপর মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, পরকীয়ার সম্পর্ক ছিল তাদের মধ্যে। এই দুজনের মধ্যে ছিল 5 বছর ধরে ঘনিষ্ঠ মেলামেশাও। গ্রামবাসীদের দাবি, পরকীয়ার সম্পর্কে সমাজ অধঃপতনের পথে যায়, তাই তারা এদের বিয়ে করিয়ে দিয়েছেন। আমরা তো খবর শুনিয়ে আইসি আইয়া চাইলে এইখানে তারা ঘরত পাইছি, আমরা পাইছি না। আরেক ঘরত গিয়া দিকে তারা বই দিছে, একজনের দরজা টেলা দিছে, টেলা দিয়া দেখা তারা ওই গিয়ে আমরা দৌড় করে আইলাম। আমার তাই যে লোকটা তাই অল্প তো রাজি আছে, রাজিও নাই, ওখানে বিয়া করে দেওয়া হয়েছে। তারপরে এখন পুলিশ আইয়া প্রশাসনের তাইনের স্বামী আছে, তার স্ত্রী নাই। লাভ হইতে পারে, লাভ সম্ভব ঘটনা হইতে পারে। একই গ্রামের পাশাপাশি 20 মিটার দূরে ঘর, 5 বছর ধরিয়া সম্পর্ক আছে। এত গ্রামবাসীর চাপের মুখে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাদের। মহিলার বিরুদ্ধে নানা কুকথাও বলতে থাকেন স্থানীয়রা, এমনটাই অভিযোগ ওই মহিলার। অনেকে ফোনে ভিডিও করেন ঘটনার। এই ঘটনাকে এক প্রকার বিনোদন হিসেবেই নেন এলাকাবাসীরা। ওই যে কথায় বলে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তবে এখন প্রশ্ন উঠছে, যারা সমাজকে স্বচ্ছ রাখতে এই পদক্ষেপ নিলেন, তারা কি আদৌ জানেন যে একটি আইন বিরোধী কাজ করে ফেললেন, নাকি সমাজ চেতনা থুড়ি বিনোদনে এতটাই মত্ত হয়ে পড়েছিলেন যে ঘটনার 7-5 ভাবার সময়ই পাননি? সচেতন মহল আবার আরো একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তাদের দিকে, যে কিভাবে সমাজের একাংশের এতটা স্পর্ধা হয় যে কারোর অনিচ্ছা সত্ত্বেও তাদের বিয়ে করিয়ে দেওয়া যায়। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। আজকে মূলত সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার।